দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা, এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। ধন্যবাদ হাবিব ভাই, আজকের দেশের রাজনীতিতে বোধহয় সবচাইতে বড় ঘটনাটি এটি যে গত রাতে নুরুল হক নুরের উপর যে হামলাটি হয়েছে, এবং হামলা হবার পরে দেখলাম যে ডাক্তার বলছে যে আঘাতের কারণে তার মাথার হাড় ভেঙে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে, এক চোখের ক্ষতি হয়েছে এবং চোয়ালের হাড় ভেঙেছে, এবং ডাক্তার বলছে যে তিনি জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন, যা নিয়ে প্রতিটি রাজনৈতিক দলই তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে। তা আমরা তার ভিডিও ফুটেজটি দেখলাম, সেখানে খুব স্পষ্টত দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর সেখানে হামলাটি চালিয়েছে বা সেখানে তারা লাঠিচার্জ করেছে। এর বাইরে দুজন বহিরাগতের ছবিও দেখা যাচ্ছে, যদিও এখনও তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। তো আপনার কাছে যে ব্যাপারটি জানতে চাচ্ছিলাম যে 5 আগস্টের আগের যেই সময়টাতে ছিল, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন ছিল, সেই প্রশ্ন কি এখনও তাহলে রয়ে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল 24-এর সামনে দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। এই বিষয়ে আমার খুব স্পষ্ট বক্তব্য যে এই ঘটনাটা যদি জাতীয় পার্টির অফিসের সামনে যখন ওরা মিছিল নিয়ে যাচ্ছিল, তখন যদি এই ধরনের আক্রমণের শিকার হতো, তাহলে আমার বক্তব্য একদম ভিন্ন রকম হতে পারত। আর জাতীয় পার্টির অফিসের সামনে এই ঘটনাটা না ঘটলে তো পারত। প্রশাসন আগের থেকে যদি তারা টাইট থাকতো, সতর্ক থাকতো, অথবা জাতীয় পার্টি বা কেন একেবারে বুক ফুলিয়ে তাদের অফিস করার এত উদ্যত দেখা কোথার থেকে? কারণ এরাই তো তারা যারা 1982 সালে 24শে মার্চ একটা নির্বাচন সংসদকে জোর করে বন্দুকের নলে তারা ক্ষমতা দখল করে। সেই জাতীয় পার্টির আমলে আমি নিজে কতবার আহত হয়েছি, মার খেয়ে হাসপাতালে গেছি। সেই প্রথম সে দীপালি শাহ, জাফর জয়নাল থেকে শুরু করে সেলিম, দিলওয়ার, রাফুন, বসুনিয়া, নূর হোসেন, তারপরে জিহাদ, সর্বশেষ ডাক্তার মিলন, রক্ত বিনিময়। এবং এই জাতীয় পার্টি তো বিগত 15.5 বছর আওয়ামী লীগকে স্বৈরাচার বা ফ্যাসিস্ট হওয়ার সুযোগ করে দিয়েছিল। তো তারা এত সাহস পায় কোথায়? আওয়ামী লীগ যখন দেশ ছেড়েছে, তারা কেন অফিস করবে? হয়তো আওয়ামী লীগের দোষর। আওয়ামী লীগ দেশে যে দোষের দুষ্ট, তারা অবশ্যই বেশি দোষের দুষ্ট। আগের বার তারা স্বৈরাচার ছিল, জোরের ক্ষমতা দখল করেছিল, এবং পরে পরে আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে সর্বত্র সহায়তা করছে তারাই। তো এরপরে নূরের অফিসের সামনে এসে যে আক্রমণটা, যেভাবেই করুক না কেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনোভাবেই না, কোনোভাবেই না। তার মানে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি বল প্রয়োগ কেন এই বাড়তি বল প্রয়োগ করলে বুঝলাম না কেন। এই ব্যাপারটা আমার মনে হয় যে সরকারকে খতিয়ে দেখা দরকার আছে। উপরের কোন নির্দেশনা আছে কিনা সেটা আমি জানি না, যদি থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি নির্দেশ দিয়েছে, সেটা বিভিন্নভাবে লোকমুখে বা এই যে সোশ্যাল মিডিয়াতে লোকমুখে এরকম কথা আসছে। সেই সাথে সেখানে প্রধান উপদেষ্টার নামও আসছে, ওনার উদ্ধৃতি নাকি বলেছেন। আমি সঠিক জানি না সত্য কথা, আসল সত্য তো উনিই বলতে পারবেন। আমার কথা হলো, যেটাই হোক না কেন, নূর যে কথাই বলুক, যেভাবেই চলুক, ডাকসুর ভিপি তো আফটার অল। আর তার পার্টি অফিসের সামনে একটা দলেরও নেতা, পার্টি অফিসের সামনে কেন এই ঘটনাটা ঘটবে? ওখানে ওরা 2টা গাড়ি পুড়িয়েছে, গাড়ি চালিয়েছে, 5 জন লোককে পিটিয়ে আহত করেছে। ওখানে তারা নাকি মব তৈরির চেষ্টা করছিল। মব তৈরির চেষ্টা কি করতো? ওখান থেকে চলে আসছে, এখানে একটা মিছিল করতে পারতো, তাই তো, আর তো কিছু না। তো তারা এখন গাড়িগুলো ভাঙচুর করতে যেত না? অবশ্যই না। তো এই জন্য আমি বলি যে এটা অতিরিক্ত বাড়াবাড়ি। আমি বলবো এই বাড়াবাড়িতেও আওয়ামী লীগ সরকার করেছিল, করে তারা দেশ থেকে, ক্ষমতার থেকে দেশ থেকে বিতাড়িত হয়েছে। এরা আওয়ামী লীগকে কেউ কেউ বলেন যে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা হচ্ছে, তারই একটু অংশ এটি। না, আওয়ামী পুনর্বাসনের চেষ্টা, এটা আমি ওইভাবেই বলতে আমি চাবো না, যাই না। কারণ আওয়ামী লীগও চাচ্ছে না নির্বাচন হোক সুষ্ঠুভাবে, এরাও চায় না নির্বাচন হোক। তাহলে কি এরা তো মিলে গেল? আজকে আওয়ামী লীগের চাওয়া যা, আজকে জামাত, চরমনাই, এনসিপি, নূরের চাও তো তাই। নূর আজকে কি তা চাচ্ছে না? নূর আজকে কি বলছে না এদের সাথে যে আমরা পেয়ার ছাড়া নির্বাচনে যাবো না, সংস্কার ছাড়া যাবো না? এটা কি দোষের কিছু? অবশ্যই। কত বছর লাগবে? কিভাবে সংস্কার করবেন? 5 বছর একেবারে যে সব সংস্কার না, 5 মিনিমাম ওরা যা চাচ্ছে, মিনিমাম 10 বছর লাগবে। এই 10 বছরের ভিতরে আমি যখন প্রথমেই বলেছিলাম সরকারের পতনের পরে
যে আপনারা অনতিবিলম্বে পুলিশের এসআই নিয়োগ দেন, এএসআই নিয়োগ দেন, সিপাহি নিয়োগ দেন, বিশেষ স্পেশাল বিশেষ এএসপি নিয়োগ দেন, ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন, তারপরে আপনার মুন্সিফ নিয়োগ দেন এবং উচ্চ আদালতে নিয়োগ দেন। দিয়েছিল একবার, আবার 25 জনকে দিল। তো এইগুলি ধর করা যায়, কিন্তু আপনার একটা ওসি বানাতে, একটা এসপি বানাতে, ডিসি বানাতে, একটা সচিব বানাতে কত বছর লাগবে? এরা হয়ে আছে, এদিকে সব বাড়িতে পাঠিয়ে দেবেন, দেন বাড়িতে পাঠিয়ে, কোনো আপত্তি নেই, কিন্তু আমি চালাবেন কাকে দিয়ে? তো এই জন্য কত বছর লাগবে? এই যে একটা বলে যাচ্ছে সংস্কার হতে হবে, সব বিচার হতে হবে, তারপরে এটা কি সম্ভব? এখন দরকার ছিল এই নির্বাচনটা যদি আমরা 3 মাসের মধ্যে চেয়েছিলাম, 3 মাসের মধ্যে যদি নির্বাচন হতো, তাহলে এই যে যারা এনসিপি বলেন, যারা বলেন, এরা যেখান থেকে দাঁড়াতো সেখান থেকে নির্বাচিত হতো। ওদের প্রতি মানুষের একটা ভালোবাসা ওই আন্দোলনে ছিল, সব কিছু মিলে, ভালো মন্দ সব কিছু মিলে একটা অন্ধের মতো মানুষের একটা ভালোবাসা ছিল। আজকে কি সে পর্যায়ে আছে? তারা কি নানানভাবে বিতর্কিত হয়ে গেছে না? এবং জামাত তারা মনে করছে যে এইভাবে বেশি দিন সময় গেলে তারা গুছিয়ে নেবে, যেহেতু তারা প্রশাসনে অনেক জায়গায় তারা তাদের লোককে নিয়োগ করতে পেরেছে, ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে পেরেছে, অনেকগুলি বিশ্ববিদ্যালয়, অধিকাংশ বিশ্ববিদ্যালয় বলতে গেলে বলা যায়। এবং তারা মনে করছে যে বিএনপি বদনাম বেশি হবে বিভিন্ন কারণে, অকারণে আমরা খুব এগিয়ে যাবো। জামাতের যে বিভিন্ন জায়গায় লোক আছে, এটা তো পারসেপশন, মানে প্রমাণিত তো না। পার্সেন্ট আসলে তো আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে আমি নির্বাচন প্রসঙ্গে আবার আসবো, আমি নির্বাচন প্রসঙ্গে বলি আপনাকে। এখন দেখেন যে জামাত দিন দিন যত যাচ্ছে ততক্ষণ জামাতের বিভিন্ন চাঁদাবাজ ধরা পড়তেছে। কালকে ধরা পড়ছে, একদিন দেখলাম। জামাত তো বলে বিএনপির চাঁদাবাজ, ওরা বলতে সেনাবাহিনীর ইতে গাড়িতে উঠানো, বলতে শিবিরের এরা বহু জায়গায় জামাতের চাঁদাবাজ ধরা পড়ছে। আমাদের নাটোরে ধরা পড়লো, 7টা 9টা দোকান দখল করে নিয়েছিল, আর্মিরা পিটিয়ে গাড়িতে উঠে নিয়ে গেল। এইসব ক্ষেত্রে জামাত সবসময় বলে যে আমাদের কর্মী নয়। জামাতের শোনেন কত বড় এরা মিথ্যা কথা বলে। আমার ওখানে আওয়ামী লীগের, আওয়ামী ও ওলামা লীগ, আমার ইউনিয়নের আওয়ামী ওলামা লীগের ভাইস প্রেসিডেন্ট, লোকাল দ্বন্দ্ব ছিল, তখন জেলখানে ছিল, তখন সে কিন্তু জেলের ভিতর থেকেই কিন্তু তার ওই সিগনেচার করা আছে, পরবর্তী সময় হয়তো গিয়ে করেছে। তারপরে লোকাল আর একটা গণ্ডগোল, সে অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার পরে আমাকে রিকোয়েস্ট করলো যে সারানোর জন্য, আমার আত্মীয় হয়। তাই আমি না, আমি এইগুলির ভিতরে করতে পারবো না, যেহেতু অন্য কোনো মামলা টামলা কি আসে না আসে, তোমার নিজেরা চেষ্টা করো। পরে করলো কি, এটা জামাত তাকে জামাত ইসলামের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক বানালো। আমি যখন ওই ইউনিয়নের জামাতের আগের কমিটি যখন খুঁজে বের করলাম, দেখি যে ওই 3 নম্বরের তুষার নামে একজন আছে, তিনি সাধারণ সম্পাদক, 1 নম্বর প্রেসিডেন্ট, 2 নম্বর সভাপতি, 3 নম্বর হলো আছে সাধারণ সম্পাদক। উপর 1, 2, 4, 5, 6, 7 সব ঠিক আছে, মাঝখানে 3 নম্বর সে সাংগঠনিক সম্পাদক জামাতের। আমি এটা চ্যালেঞ্জ করলাম, এটা কি হলো? ছবি আছে, সব আছে, এবং এমপির সাথে ছবি আছে, এমপিকে মালা দিচ্ছে, ফুল দিচ্ছে, সব। তারপর এরা ছবি বের করবার ছবি উঠালো। আমি পরে চ্যালেঞ্জ করবো, এটা কী হলো? যে তারা এত মিথ্যা কথা বলে, যেমন ধর আমার ব্যাপারটা যদি আমি বলি, আমাকে 7 বস্তা টাকা, এবং তাদের আইডি থেকে পোস্ট করে, এটা তাদের পোস্ট থেকে করা, এবং জামাতের লক্ষ লোক এটা শেয়ার করেছে তারা। তার মধ্যে যে দিলওয়ার হোসেন সাঈদীর জন্য আমি রিস্ক নিয়ে সেই সময় তাকে হত্যা করার পরে, হত্যা করে আমি বলেছিলাম যে তার জানাজা দিয়ে নিয়ে যেতে পারে, তার ছেলে মাসুদ, সেও এটাকে শেয়ার করেছে, নিজামী সাহেব শেয়ার করেছে। তাহলে এরা কত বড় মিথ্যাবাদী আপনি দেখেন তো। আমারটা দুনিয়া যদি ওরা ই করে দেয়, হাজির করে সামনে, আমার এটা কি প্রমাণ করতে পারবে যে আমি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছি টাকা সহ? বলুন তো। এই মিথ্যা কথাকে জারি করে আমার এলাকায়, আমি যেমন একটা কথা বলে, আমার এলাকায় হাসান জাভেদ তুহিন পাবনা 3-এর ভোট করতে গেছে, 2-এর বাড়ি, সেখানে আমি আমার কর্মীদের দেখলাম একজন স্বতন্ত্র প্রার্থী ভোট চেয়ে বেড়াচ্ছে। আমার দেখেন নেমে আসলো, কী করতেছো? ভোট চাই, ধান শেষে চাও, নির্বাচনকে তুহিনের করা লাগবে। তারপরে আমি একটা সম্মাননা অনুষ্ঠান ছোট 10-20-25 জন লোক, সেখানে ব্যানার টানানো আছে। আমি ওখানে বললাম, এত কষ্টর পরে একটা ভোট আসতেছে, ঘর ছাড়া বাড়ি ছাড়া ছিল বিএনপির নেতা কর্মীরা, যদি এই সময় ওকে উদ্দেশ্য করেই বললাম যে যদি এখন বিএনপির কোনো নেতা বলে ধান শেষে ভোট না দিয়ে নৌকা তো নেই, দাঁড়িপাল্লা ভোট দেওয়ার কথা বলে, আপনার একটি বক্তব্য খণ্ডিত, হ্যাঁ ওই বলে দেওয়ার কথা বলে, তাহলে সেই নেতা কর্মীদের কাছ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারবে বলে আমার মনে হয় না। আমিও যদি হইতাম, এইটাকে কত বড় জালিম মিথ্যা বললো তারা, যে হাইবার হাবিব বলেছেন যে ধানেশে ভোট না দিলে ভোট কেন্দ্র থেকে কাউকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে দেওয়া হবে না। কোথার থেকে কোথায়? এবং পাশাপাশি বললো যে দাঁড়িপাল্লা ভোট দিলে হাত পা ভেঙে দেবে। এবং আরেকজন জামাতের একজন নেতা বক্তৃতা দিচ্ছে, দেখলাম ইতে ফেসবুকে,
যে হাবিবান হাবিব বলেছেন যে আমাদের প্রতি জিব্বা কেটে ফেলা হবে। কত বড় মিথ্যা কথা আপনি বলেন তো। এই মিথ্যা তারা প্রচার করে। জামাতের আপনাকে নিয়ে এত ক্ষোভ কেন? আমাকে নিয়ে এত ক্ষোভ হলো এই 93 সালে কি 92 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে সিন্ডিকেটের মিটিংয়ে গিয়েছিলেন মওদুদ আহমেদ ওয়াইদ এবং উনি। যার পরে ওখানে সেই সময় যারা প্রগতির ছাত্র সংগঠনগুলি ছিল তারা জামাত শিবির বলে, এবং মওদুদ আহমেদ যেহেতু একসময় জাতীয় পার্টির ভাইস হিসেবে তখনও সে বিএনপি আসে নাই, যে কারণে তারা প্রতিহত করেছিল ছাত্ররা। সেখানে নিজামী সাহেব পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছিল, তাকে রক্তাক্ত করেছিল, মওদুদ আহমেদ ওয়াইফের নাজেহাল করেছিল। আমি কিন্তু তখন আমার বাসায়, কেন বাসায়, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। ওবায়দুল কাদের আমাকে একদিন বাংলার বান্ধে ডেকে নিয়ে, বাংলার বান্ধে তখন বসতেন, ডেকে আমাকে বললো হাবিব তুমি বিশ্বর ক্যাম্পাস যেও না। আমি কেন? তুমি গেলে আলম আসিমরা বলে যে তুমি গেলে টেবিলে বসো, তুমি উঠে চলে আসে, যেটা ছেলেরা তোমার সাথে ছিল সব চলে আসে, ওরা অসহায় হয়ে যায়। আমার কাছে বলে হাবিব ক্যাম্পাসে না যায়। আওয়ামী লীগ দ্বারা নিষিদ্ধ ছিলাম ক্যাম্পাসে না যাওয়া, যদি ছেলেরা আমার পিছনে চলে আসলে মধুর ক্যান্টিনে টেবিল খালি হয়ে যায়, আলম আসিম সমস্যা পড়ে। সেই আমি বাড়িতে, আমি বাসাতে, এইটা তারা একটা পর্যায়ে নিয়ে আসলো, আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো আমি নাকি নিজামী সাহেবকে নিজ হাতে মেরেছি, নিজ হাতে তাকে রক্ত করে তার পাঞ্জাবিটি নিয়ে ছেড়ে ফেলে দিয়েছি। কিন্তু 96 থেকে জামাতের সাথে আপনি একসাথে আন্দোলন করেননি? জনতার মঞ্চ যখন করলেন হ্যাঁ, তখন কি একসাথে আন্দোলন করেছিলেন? না না, 96 সালে জামাত তো এর বিরুদ্ধে আন্দোলন করেনি তো। 96 সালে জামাত তো সরকার সরাতে চেয়েছে, তত্ত্বাবধায়ক আনতে চেয়েছে, হ্যাঁ গেছে, এবং তাদের মতো কোয়ালিশন হয়েছে আওয়ামী লীগের সাথে। তখন কোয়ালিশন মানে তারা তাদের মতো করেছে, এরা আমার করেছে। আমি জনতা মঞ্চ, আমি তো প্রতিষ্ঠাতা, সেটাই আমি সব থেকে লাস্ট দিন করেছি। চিন্তা করেন 91 সালে জামাত যেখানে সুবিধাজনক অবস্থা বিএনপি সমর্থন দিয়েছিল কিছুটা, যেখানে বিএনপির সুবিধাজনক ছিল সেখানে যে জামাত হতেই পারে না, সেখানে হয়তো তার সমর্থন দিয়েছিল। এবং পরবর্তী সময় 2টা সংরক্ষিত আসন নিয়ে কিন্তু তারা সরকার গঠন করার সহায়তা করলো। তারা গোলাম পরক কী বললো সেদিন, যে আমরা এক কাপ চাও খাইনি, এক কাপ চা খাইনি ঠিকই, 2টা সংসদ। এবং সেই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে তারা, আওয়ামী লীগের সাথে হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো। তত্ত্বাবধায়ক সরকার তাদের টার্ম, তাদের এই সেন্টেন্সটা তাদের, এটা তত্ত্বাবধায়ক সরকার বলে আন্দোলন করলো। করার পর নির্বাচনে গেলে কী হলো, 18টা আসন পেয়েছিল 91 সালে। 96 সালে বিএনপি থেকে চলে যাওয়ার পর মাত্র 3টা আসন পেয়েছিল। বিএনপি কিন্তু শত বাধা বিহতে 116টা আসন পেয়েছিল, বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় বৃহত্তম দল। চিন্তা করতে পারেন 91 সালে বিএনপি সমর্থন নিয়ে তারা 2টা আসন পেল, 2টা মহিলা সংসদ। আমরা জামাতের প্রসঙ্গে আসবো, আমি আবার ওই ভিপি নুরের প্রসঙ্গটায় চলে যেতে যাচ্ছিলাম, যে একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা, তিনি বললেন যে ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মানে উপদেষ্টা তো সরকারের অংশ, তার কাজ কি প্রতিবাদ জানানো? না, উনি তার কাছ থেকে অ্যাকশন নেওয়া না? না, অ্যাকশন তো আর আইন উপদেষ্টা নেবে না, অ্যাকশন তো নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন এই ঘটনায়। কথা ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়া কিনা শুনছি আর কি। আর কথাটা কত জান, আমার কথা নুরুল হক নূরের ইস্যুটাতে অনেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, বলতে পারে না। এখন কথা হলো যে এটা তো আছে, নুরুল হক নূরের উপরে যে আক্রমণ হয়েছে এটা পৈশাচিক আক্রমণ, পৈশাচিক আক্রমণ। এরকম আমাদের উপরে অনেকবার হয়েছে, আমাদেরকে মারাও গেছে। জি, সেটা ফ্যাসিস্ট সরকার ছিল। এই সরকারের কাছ থেকে এটা কেউ বোঝাচ্ছে, এটা মেনে নেওয়া যায়। করেনি। আমরা তার 2-3 দিন আগেই দেখলাম যে মঞ্চ 71 নামের একটা সংগঠনের আলোচনা অনুষ্ঠানে গিয়ে একটা মব তৈরির চেষ্টা হয়েছিল, এবং সেখানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, যিনি পরবর্তীতে বহিষ্কৃত হয়েছেন আওয়ামী লীগ থেকে, আব্দুল লতিফ সিদ্দিকী সহ 16 জনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এটা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে যারা মব বা দলগত বিশৃঙ্খলা সৃষ্টি করলো তাদেরকে গ্রেপ্তার না করে যারা তার শিকার হলো তাদেরকে কেন গ্রেপ্তার হলো? এই সরকারকে এখনো মব কন্ট্রোল করতে পারছে না? এখন এটা মব ওই ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন? তাদেরকে কি গ্রেফতার করাটা ঠিক আছে? মব পারছে না, বা সরকার চোখ বন্ধ করে আছে, সরকার বলতে পারবে। আমার কথা হলো লতিফ সিদ্দিকী একটা জয় সম্বন্ধে একটা বক্তব্য দিয়ে তার মন্ত্রিত্ব হারিয়েছিল, পরবর্তী দলতে বহিষ্কার করেছিল। কিন্তু বেশ কিছুদিন হলে উনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, যে মুক্তিযুদ্ধ অস্বীকার তো করার উপায় নেই, 2 ভাই তার মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে কি এখন ইদানিং খুব কঠিন হয়ে যাচ্ছে? কঠিন তো, খুব কঠিন, শুধু কঠিন না, মহা কঠিন। এবং আস্ফালন, স্বাধীনতা বিরোধীদের যে আস্ফালন, এটা আপনি চিন্তা করা যায়? দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে নির্বাচন হচ্ছে ডাকসু, শিবিরের পক্ষ থেকে যেজন ভিপি যে দাঁড়িয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে থেকেছে, হলে থেকেছে, ছাত্রলীগের নেতা।
তারা স্লোগান দিয়েছে সকাল বিকাল শিবির ধরো, ধরে ধরে জবাই করো। ওই মিছিলের স্লোগানের সাথে তারাও ছিল। 5 তারিখের আগে তাদের কোনো ফুটেজ নাই, কোনো ভিডিও ফুটেজ নেই সরকার বিরোধী আন্দোলনে। যেই সরকার পতন হয়ে গেল, একজন ভিপি বলে আমি সভাপতি শিবিরের, আরেকজন বলে যে আমি সাধারণ সম্পাদক শিবিরের। তো কত বড় একটা মুনাফেক। আমি ইসলামিক দল করি, যে দলই যেই, আমি তো মানুষ আফটার। আমি আমার নীতি বিসর্জন দিয়ে আমি আমার নীতির বিরুদ্ধে যে আমার নেতাদেরকে ফাঁসি দিয়েছে, তাদের নিয়ে ফাঁসি দিয়েছে। তো সেই দলের শিবিরের এরা ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগের নাম ধারণ করে ছাত্রলীগের নেতা হয়ে ওই মিছিল মিটিং করেছে। এবং যত ঢাকা শহরে যত হেলমেট ধারী আছে সব এরা এদের সাথে তারা, এবং যত মেয়েদের অত্যাচার নির্যাতন, এর তো কোনো তথ্য প্রমাণ নেই, মানে শিবিরের পক্ষ থেকে তো তাই বলা হয়। 100% তথ্য আমি দিচ্ছি, 100% দেখাক। এই যে দেখাক, ভিভিজিএস দেখাক। এই যে দীর্ঘ যে 36 দিন আন্দোলন হলো, আগ্রহতা বাদী দিন, এই 36 দিন আন্দোলন আছে কিনা, ওটা ছিল কিনা, এটাতে প্রমাণ। এখন দেখেন, আর আমাদের ছেলে যারা, তারা ক্যাম্পাসে থাকতে পারে নাই, পরীক্ষা দিতে পারে নাই, বছর লস হয়ে গেছে, লেখাপড়ার জীবন নষ্ট হয়ে গেছে, তারপর তো আত্মসমর্পণ করে নেই। তারপর তো তারা যায় ছাত্র লীগের সাথে গিয়ে তারা তখন আতাত করে হলে ঘুমায় নাই, হলে খায় নাই। ছাত্র অনেক নেতারা আছে ভর্তি হয়েছিল, হলে থাকার সুযোগ পায় নাই, পরীক্ষা দিতে গিয়েছে, তাদেরকে মেরে হাত পা ভেঙে দিয়েছে। আমার আশরাফুল নামে একটা আপনার ছিল, ইকোনমিক্সের ছাত্র, পরীক্ষা দিয়ে আসলে পেটে হাত ভেঙে দিল। এই নির্মম অত্যাচার করেছে ছাত্রলীগ, এই তাদের সাথে এরা ছিল। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এরা কেন ভিপি ইলেকশন দিয়েছে, ইলেকশন করতে পারবে? আমি প্রশ্ন করি প্রশাসনের কাছে, দাবি জানাবো। শিবির কেন করতে পারবে? শিবির এরা, আচ্ছা আচ্ছা, শিবির করুক। যারা এখন ছাত্রলীগে ছিল, এখন শিবিরে আছে, নাম ছিল এখন শিবিরে, এদেরকে গ্রেফতার করা উচিত। এবং এরা প্রার্থী হওয়ার তো কোনো যোগ্যতা এতে নাই, এতে থাকার কথা কারাগারে। না, আইনের তো কোনো ব্যত্যয় ঘটেনি, ঘটলে নিশ্চয়ই নির্বাচন কমিশন বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্বাচন কমিশন তো অন্ধ হয়ে আছে, বললাম তো। এরা খুঁজে বের করে ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগের কোনো ছেলে নামধারী পরিধারী কেউ ক্যাম্পাসে আসতে পারবে এখন? তার ভোটে দাঁড়াতে পারবে? তারাও নাকি পদধারী ছিলেন না। কারা পদধারী ছিল না? শিবিরের এরা কি বলতে পারে? নিশ্চয়ই পদধারী ছিল, নিশ্চয়ই পদধারী ছিল। তো এরা কি বলতে পারো যে এরা আগে এই যে 5 তারিখের কি জুলাই আন্দোলনের সাথে তারা ছিল, বলতে পারবে না? আচ্ছা, বলতে পারবে? বরঞ্চ আমাদের আদিলুল যখন মার্চছে, যে আমাদের বিপি ক্যান্টন মার্চছে তখন ওর পাশে দাঁড়ায় স্লোগান দিচ্ছে, ওই টাকা না হলো ওরকম একটা ঘটনা পরিপ্রেক্ষিতে। তো আজকে ওই জায়গায় আমি এই জন্য প্রশাসনকে বলবো, এই যে তারা ঢাকা কলেজে অনেক হিল পাওয়া গেছে, কী বলে, যে লাইফ জ্যাকেট, মানে বুলেট প্রুফ জ্যাকেট পাওয়া গেছে, হেলমেট পাওয়া গেছে, তারা কারা? তারা এরাই তো, তারা এরাই। তো এই যে কথা, এবং সর্বশেষ আপত্তিকর যে কথা বলেছে, এটা আপনার এই শোর মাধ্যমে, যেহেতু এখান থেকে আমি অ্যারেস্ট হয়ে গিয়েছিলাম, হ্যাঁ, 2015 সালের 12 জানুয়ারি, যে মামলায় আমাকে সাজা দিয়েছিল, আমার নির্বাচন অযোগ্য ঘোষণা করেছিল, আরও 2-3টা ধারা ছিল, তারপর তো আমি জেল খেটে বের হলাম। চিন্তা করেন যে তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুমিয়েছে, থেকেছে শিবির এই সমস্ত ছেলেরা। এখন আমার প্রশ্নটা হলো এই যে আমরা জেলখানে গেছি, তারা আরামে ছিল, এখন তারাই যদি আবার ক্যান্ডিডেট হয়ে এর কথা বলে, এবং দেখেন এই ক্যান্ডিডেট কী বলেছে জানেন, পরশুদিন তার আগের দিন বলেছে ফ্যাসিস্ট খুনি জিয়া। সেটাও মনে হয় আমি বলি কাটান করছিল, মানে কাট পিস ছিল, মানে পুরো বক্তব্যটাই ছিল না। পুরো বক্তব্য এইটুকু বলতে পারে, আমার বক্তব্য যখন কাট করছে না, এটা তো এই কথা তো বলেছে। তো গতকালই আমি দেখলাম যে একজন ইসি বলছেন যে এই নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শঙ্কা তো থেকেই যাচ্ছে, যেহেতু গতকালের মতন ঘটনা হলো। এবং তারই প্রেক্ষিতে দেখলাম আজকেও জামাতের একজন নেতা বলছিলেন যে আইন শৃঙ্খলার যখন অবস্থা এমন, ইসি যখন বলছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে, এমন একটা প্রেক্ষাপটে কিভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়। এবং গতকাল জামাতের নায়েবে আমির বলছিলেন যে ইসি যে রোডম্যাপটি ঘোষণা করেছে সেটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা। আপনার কি আসলেই মনে হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? আমি আশা করি নির্বাচন হবে, এই কারণে এই সরকার যদি ক্ষমতা থাকতে হয়, একটা সেফ এক্সিট যদি তারা নিতে চায়, নির্বাচন করেই থাকে। সরকার না হয় সেফ এক্সিট নিল, সেফ এক্সিট নিয়ে যদি অন্য কাউকে না, নির্বাচনটা করেই তাদেরকে যেতে হবে। তাছাড়া তারা সেফ এক্সিট তো হলো না, এই কারণে। আর সেনাবাহিনী আর ওই মাঠ পাহারা দিবে না। মানে বলছেন 1/11 মতন কোনো ঘটনা হওয়ার সম্ভাবনা আমার মনে হয় না। সেনাবাহিনী বলে যেদিন 5 তারিখে স্লোগান ছিল
এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। ওই সময় যেহেতু ক্ষমতা নেই, এখানে দেখেন আমি যে কথা বলেছিলাম যে আমরা উত্তরটা আমি দিচ্ছি, নির্বাচন হবে এবং 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন হলো না, মনে আছে? কি সারা দেশব্যাপী 69-70 এই আন্দোলন তো হয়নি, গাছপালা রাস্তায় পড়ে থাকছে, রাস্তাঘাট বন্ধ, দিনের পর দিন বন্ধ। তারপর নির্বাচন করেছিলাম, তারপর কি নির্বাচন হয়নি 14 তারিখে, 14 সালের 5 জানুয়ারি? নির্বাচন ঠেকাতে পারে না, কোনোদিনও পারে নাই। 84 সালে উপজেলা নির্বাচন হলো, 85 যেটা হলো, সব দল ঠেকাতে পারেনি। 86 সালে আওয়ামী লীগ জামাত নির্বাচন করেছে। তাইলে আমি একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে ধরেন আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোনোভাবেই ঠেকানো যাবে না, কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তার কি উন্নতি সম্ভব হবে? মানে আমি যদি ধরেই নেই বিএনপি আসলো ক্ষমতায়, না সম্ভব তো অবশ্যই হবে। এখন তো সরকার মানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা বলছেন নিয়ন্ত্রণে রাখতে পারবেন? অবশ্যই আসবে তখন। এখন তো কিসের ভিত্তিতে বলছেন? আমি বলি এখন তো সবাই বিএনপিরই তো নেতাকর্মীরা চাঁদাবাজি, এখন তো সবাই, হ্যাঁ ওই তো কথা, বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি করতেছে, জামাতের লোকেরা চাঁদাবাজি করতেছে। জামাত তো ব্যাংকই দখল কিনেছে, ইসলামী ব্যাংকই তাদের, সব শেয়ার কি তাদের ছিল, সৌদি আরব বিভিন্ন দেশের শেয়ার ছিল, তারা এখন সব থাক, আমরা বিএনপির প্রসঙ্গে থাকি, নিয়ে গেল। এখন কথা হলো আমার যে কথাটা সেই আসছে কথাটা, যে এই ভিবি প্রার্থী জিয়া রহমান করে ফ্যাসিস্ট খুনি জিয়া বললো চাঁদাবাজ খুনি তারেক জিয়া কি বললো, যে খালেদা জিয়া এটিমের টাকা আত্মসাৎকারী। আপনি চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন কি কথা এদের মুখ দিয়ে বের হয়? সোহাগ হত্যাকাণ্ডের পর কী হলো? তারেক রহমান তো লন্ডনে, হাসিনার কাছে যে পথে তারেক যাবে সে পথে, টিনের চালে কাওয়া তারেক রহমান মায়া কি একটা বাজে স্লোগান, চাঁদা উঠে পল্টনে চলে যায় লন্ডনে, আমার ভাইয়ের লক্তলাল যুবদলের অমুকি, এই যে সমস্ত ভাষা আমরা তো উচ্চারণ করতে পারি না। তারপরে বাইরে থেকে একজন বলতেছে হাবলু খাম্বা চাঁদা তারেক রহমান। রাজনীতিতে কি ভাষার ব্যবহারটা খুব জঘন্য হয়ে যাচ্ছে? জঘন্য মানে কি, যেসব ভাষা বাইরে থেকে যা বলতেছে এই ভাষা আমরা তো শুনি নাই। তারপরে 1, 2, 3, 4 তারেক রহমান পিঠে মার কি একটা বাজে একটা স্লোগান দিল। কিন্তু এরকম ভাষা তো আপনিও ব্যবহার করেছেন যখন বললেন যে জিপ কেটে ফেলতে হবে। আমি কখন বলেছি? আমার কথা এটা সুন্দর ভাষা, কাটা ভাষা। জি, এবং আমি তাহলে কোট আনকোট করে বলে আপনি কি বলেছেন? আমি বলি, আমি বলতেছি, আমি যখন, এটা তো অনেকে জানে না, মানে আমি বেশ অনেকবার দেখলাম 90-এর 98-99-তে একবার বললেন, তারপর আমি 98-তে বলেছি, 23-24 ইদানিং আবার বোধহয় বলেছি। কেন বলেছি? 98 সালে যখন শহীদুদ্দিন চৌধুরী ছাত্রলীগ প্রেসিডেন্ট, তাকে যখন টিয়ার সেল মেরে তার এখন সেটা নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে এখন কপালে। মেজর রফিক সেক্টর কমান্ডার বীরুত্তম, সে যখন সংসদে দাঁড়িয়ে বললো যে ছাত্রলীগের প্রেসিডেন্ট শহীদুদ্দিন চৌধুরী কাটা রাইফেল দিয়ে পুলিশকে গুলি করতে উদ্যত হয়েছিল, পুলিশ রিভলভার রক্ষার্থে টিয়ার সেল মারতে নিক্ষেপে বাধ্য হয়েছে, তারই আঘাত পেয়েছে ছাত্রলীগ। সংসদে বলল, জাতীয় সংসদে। আমি পরদিন প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বললাম যে মেজর রফিক আপনি জানেন না, ছাত্র দল ছাত্রলীগের সভাপতি মনে করলে ইশারা করলেই হয়, তাক নিজে হাতে তাক করা লাগে না। তো আপনি এই কথাটা আওয়ামী লীগ অবশ্যই বলতেন, আমি নিন্দা জ্ঞাপন করতাম। জাতির বিবেক এই প্রেস ক্লাব সামনে এসে বললে আমি প্রতিবাদ করতাম, তীব্র প্রতিবাদ। যেহেতু লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে যে জাতীয় সংসদ, জাতীয় সংসদে দাঁড়িয়ে এত বড় মিথ্যা কথা বলার কারণে এর একমাত্র শাস্তি হতে পারে আপনার জিহ্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেওয়া। মানে শাস্তির মাত্রাটা এরকম। শহীদুদ্দিন এই ভাষার ব্যবহার ঠিক আছে আপনি বলছেন, ঠিক আছে না? অবশ্যই ঠিক আছে। না, যখন আমার একটা ছাত্রলীগ প্রেসিডেন্টকে সরাসরি মিথ্যা কথা বলতেছে, সেটা কাটা রাইফেল দিয়ে গুলি, অন্য ভাষাও নিশ্চয়ই ব্যবহার করা যেত। অন্য ভাষা যখন তখন মনে করে ধর জবাই কর বলতেছে না, বলতেছে না, যেগুলো মেরে ফেলার চেয়ে কি এটা যেহেতু অন্য ভাষার ব্যবহার ঠিক আছে আপনার, আমার ওই ভাষা তখনও ঠিক আছে। পরবর্তী সময় যখন বলি, আমি তো বলি না আমি জিহ্বা কাটবো, ওইটা সাজা হওয়া দরকার, সাজার মাত্রাটা এটা। এখন ধরেন আপনার কথাবার্তা শুনে আক্ষরিক অর্থে যদি বিএনপি নেতারা জিহ্বা কাটতে বের আরে বাবা রে, আমি তো জিহ্বা কাটতে বলি নাই, আমি বলেছি সাজার মাত্রাটা এরকম একটা অপরাধ আপনি করেছেন। আপনার সাজা হলো জিহ্বাটা কেটে কুত্তা দিয়ে খাওয়াই দেওয়া, কালো কুত্তা দিয়ে খাওয়াই দেওয়া। দ্বিতীয়ত বার বললাম, আমি যখন জেলখানায় গেলাম 23 সালে, খালেদা জিয়ার প্রসঙ্গে, আসার পরে আমি জেলখানা বেরিয়ে আসার পরে বললাম টকশোতে যে ম্যাডাম খালেদা নির্দোষ, পৃথিবীর কোনো আদালত কোনো বিচারপতি 1 সেকেন্ড তার সাজা দেওয়ার কোনো উপকরণ খুঁজে পেতেন না, দিতেন না। তা আমি এটা জেনে শুনে বলেছিলাম, এবং কোর্ট যখন আমাকে এটা নিয়ে আমার বক্তব্যের কারণে শুনতে আমি করে স্বীকার করেছি, কথাগুলো বলেছি এবং বলেছি যে আমি আবারও বলবো ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমান, ডাক্তার জুবাইর রহমানের বিরুদ্ধে এই ধরনের রায় যদি কোনো বিচারক দেন, আমি বারবার বলবো তাতে আমার 100 বছর জেল পরোয়া করি না।
তার মানে জেলে চলে গেলাম, জেলে গিয়ে ছেলেমেলা কামাল তো মামলার আসামি, তার কাছে টোটালটা আমি পড়লাম। পড়ে এসে আমি ওই দিনই বললাম, রাত্রে দিলাম, পরদিনে বলি সরকার থাকবেন না, বলে টলে একটা শোতে আমি আর আহমেদ হোসেন ছিলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তা আহমেদ হোসেন এরা তো কথায় উঠেই বলতো এই তুমি টাকা চুরি করেছে খালেদা জিয়া, দুটো আত্মসাৎকারী, এই কথা ওরা বন্দনা শুরু করতে এটা দিয়ে আর কি। তো এখন আমি বললাম যে আমি এবার রায় তন্ন করে পড়েছি, বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার কোনো এখানেই নাই, কোনো রকম সম্পৃক্ত নেই তার। তাই আমি বলবো এরপরেও যদি কেউ প্রমাণ করতে পারে যে ম্যাডাম খালেদা জিয়া তুমি টাকা আত্মসাৎ করেছে, চুরি করেছে, আমার গদ্দানটা এক কোপে কেটে নিয়ে যাক, অর্থাৎ ইলেকট্রিক করার দিয়ে আমার গদ্দানটা কেটে নিয়ে যাক। ভাষাটা বুঝতেছেন? জিব্বা কাটা আর গলা কেটে ফেলা। জিব্বা কাটলে মানুষ বাঁচে, গলা কাটলে মানুষ বাঁচে। ইলেকট্রিক কর দাও, তবে এক কোপ দিয়ে কেটে নিয়ে যান। তবে এখন আমি বলছি, এখন যদি কেউ বলে বেগম খালেদা জিয়া তুমি টাকা চুরি করেছে, আত্মসাৎ করেছে, তার জিব্বা কেটে ফেলা হবে। কখন কই না বলে আমেরিকারা বলে, তখন আহমেদ হোসেন বলে আমি যদি বলি বলেন না, আপনি বলে দেখেন না বেগম খালেদা জিয়া এই তুমি টাকা আত্মসাৎ করে, বলেন তো দেখে। আহমেদ হোসেন জানে, আমাকে চেনে, বলার সাহস পায়নি। এবং আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল একদিনও কেউ আমার সামনে এসে আর বলতে পারেনি আমার এই কথার পরিপ্রেক্ষিতে যে বেগম খালেদা জিয়া এই তুমি টাকা আত্মসাৎ করেছে। মিথ্যা একটা অবাদ আপনি দিবেন, আর আমি তার পরিপ্রেক্ষিতে বলতে পারবো না যে এটা জিব্বা কেটে ফেলা হবে, ভয় থেকে আমি কাটতে চাই তাতে বল নাই, এটা বলা। এরপরে আমি যখন বললাম, যখন আমি দেখলাম একটা স্লোগান দিচ্ছে কেউ পরিকল্পিতভাবে, নৌকা ধানের শীষ দুই সাবের একই বিষ, আমি ব্যাখ্যা দিয়ে বললাম, আমি এখনও বলতেছি, আপনি 1000 না 1 কোটি বার বলেন ধানের শীষ সাপের বীজ, ধানের শীষ সাপের বীজ, ধানের শীষ সাপের বলেন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আপনি যখন বলবেন যে আওয়ামী লীগ আমাদের উপর নির্যাতন করেছে, ম্যাডাম যাকে জেল খাটিয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে জেল খাটিয়েছে, দেশে আসতে দেয়নি, আমরা বারবার রিমান্ডে গেছি, বাড়ি ছাড়া ছিলাম, ঘর ছাড়া ছিলাম, ভোট করতে দেয়নি, দেশে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, পাচার করে দিয়েছে, বিনা ভোটে বারবার ক্ষমতায় গিয়েছে, এবং আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হচ্ছে আপনার এর কারণে কি বলে মানবাধিকার লঙ্ঘন করার দায়। তো সেই রকম একটা দলের সাথে, সেই রকম একটা দলের প্রতীকের সাথে আমাকে তুলনা করলে আমি তো এটা মানতে পারবো না। সেই জন্যে আমি বলেছি, যদি ধানের শীষ 1000 বার 1 কোটি বার বলে আমি বলবো না কিছু। এইটা যখন বলেছে তখন আমি বলেছিলাম এই স্লোগান যারা দিবে হাতের কাছে যা পান দা খুন্তা ছুরি যা পান কেটে কালো করতে দেখা হয়, মামলা আমার নামে হবে। বলার উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হলো যে আহমেদ হোসেন বললাম বলেন তো আর একবার খালেদা এই দিনটা আর বলেন, সাহস পায় না। আমাকে আপনি কেন বলবেন? আমাকে আপনি 1000 বার গাল দেন, আমাকে কেন আওয়ামী লীগের প্রতীকের সাথে আমার প্রতীকের তুলনা করবেন? ধানসির পক্ষে আমরা খাটলাম জেল, আমরা খাটলাম নির্যাতন, আমরা হলাম গুম, আর আমাদের আপনি তুলনা করছেন আওয়ামী লীগের সাথে। এইটা মানা যায়? এইটাই আমি বলেছিলাম। আমি তো এই ভাষা ছাড়া, আমি ধরেন আমি এই ভাষা ছাড়া কোনো চহস্য উচ্চারণ করি না, দন্তে সহায়কার উচ্চারণ করি না, আমি কোনো খারাপ কোনো সেন্টেন্স, যেমন আমার জীবনে এই একটা জিনিস যে এর গভীরতা বোঝার চেয়েছে, যেমন মেজর রফিককে গভীরতা বোঝার চেয়েছিলাম, এবং মেজর রফিক স্বরাষ্ট্রমন্ত্রী সকালবেলা তার সামনে সমস্ত পত্রিকা আপনি খুঁজে দেখেন গা, সেই সময় আইনি গ্রেপ্তার হয়েছিল টিয়ার সালার পর দেখেন গা আছে হাবিব বলেন এর একমাত্র সাজা মেজর রফিকের জিব্বাটা কেটে করতে দেখা যায়। এবং এইটা দেখার পরে সে সব পত্রিকা নিয়ে এসে যখন তার সামনে দিল, তখন সে আমাকে গ্রেপ্তার করার জন্য, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যখন সে চূড়ান্ত আকারে গেল, তখন তার সাথে যারা তার পিএইচডি যারা ছিল তার স্যার উনি তো শাস্তির মাত্রাটা বোঝানোর জন্য বলেছেন যে এর মাত্রাটা এরকম। আমাকে ওর গ্রেপ্তারও করে নাই, ধরেও নাই। আমি আওয়ামী লীগের তখন আবার আরেকবার বললাম, আমি যখন বললাম ম্যাডাম খালেদা নির্দোষ, অতএব তাকে যদি আত্মহত্যা বলো তার জিব্বাটা কেটে ফেলা। আমার বলার উদ্দেশ্য যে আপনি আমার গালি দেন, তাই বললে আপনার ধানের শীষ সাপের নৌকা ধান 201 মানবো না। আজকে আমি বলি, এখন যদি কেউ বলে, আমি এখন যদি কেউ বলে, আমি এখন তো দেবো, এটাও তো আমার ব্যাপার একটা হবে, আমি এখন তো মিষ্টি পাঠিয়ে দেবো, একেবারে মিষ্টি, পাবনার সবচেয়ে ভালো মিষ্টি আমি তাদের বাড়িতে পাঠিয়ে দেবো, তারা বলবে ধানের শীষ নৌকা ধানের 201 পিস তাদের, এবং যারা তারেক রহমানকে বলবে চাঁদাবাজ, হাবলু, তারপরে কে খাম্বা, আমি তাদের বাড়িতে মিষ্টি পাঠিয়ে দেবো। আমি আর ওই ভাষা ব্যবহার করবো না, কারণ আমার দলের ভারপ্রাপ্ত এত মহান, অনেক মিষ্টি পাঠাতে হবে তো মনে হয়, তাই না? এত মহানুভবতা, জনাব হাবিব অনেক মিষ্টি পাঠাতে হবে, কিন্তু অনেক মিষ্টি পাঠাবো। তারপর তার কারণ হলো এই যে ওনার চামড়া ছিঁড়ে ফেলতেছে,
তারপরে উনি মহানুভব দেখাচ্ছে, আর সেই কারণেই বারে বারে আচ্ছা, পরিষ্কার আঘাতপ্রাপ্ত করতেছে। আমি বললো যে আমাকে বলেন না মারেন, কাটেন, হাত কেটে দেন, পা কেটে দেন, আমার চোখ অন্ধ করে দেন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার নেতাদের যাদের জন্য বেশ বেগম খালেদা জিয়া, তার ম্যাডাম খালেদা জিয়া এত মহান একজন নেত্রী, আমি যখন অসুস্থ ছিলাম 2009 সালে, আমার টাকা ছিল না সিঙ্গাপুর টিকিট জন্ডিস মারা যাচ্ছিল না, 1 কোটি টাকা খরচ দিয়েছিলেন, 1 কোটি টাকার উপর লাগার খরচ হলো আমার লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য। সেই নেত্রীকে আপনি বলবেন তুমি টাকা চুরি করেছেন, তারপরে আমি ঘরে আমি এইটা আমি শুনতে পারবো? বলেন তো। আমি এবার আরেকটা কথা বলে শেষ করি। তারেক রহমান পৃথিবীর ইতিহাসে তার নাম স্মরণ করে লেখা হবে, কেন জানেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে সবাই বলতো যেদিন আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে সেদিন 5 লক্ষের বেশি মানুষ মারা যাবে, রাস্তায় লাশ পড়ে থাকবে, রক্ত গঙ্গা বয়ে যাবে। তারেক রহমান 5 তারিখে আমাদেরকে নির্দেশনা দিয়ে দেন, আপনার বোনকে ধর্ষণ করতে পারে, বাবাকে মেরে ফেলতে পারে, ভাইকে গুম করতে পারে, বাড়ি জ্বালিয়ে দিতে পারে, পুকুরে মাছ মেরে নিজের জমি দখল করতে পারে, এলাকা ছাড়া করতে পারে, আইন হাতে তুলে নেবেন না। এক কথায় সারা বাংলাদেশে একজন আওয়ামী লীগের নেতা কিন্তু হত্যাকাণ্ডে তো উনি এই আহ্বানগুলি দেশে এসে যদি দিতেন, বিএনপির চাঁদাবাজি একটু কমতো না? কমবে মানে কি? আমি বললি যে তার না, উনি লন্ডনে থেকেই কেন সব নির্দেশনা এখনো দিচ্ছেন? না না, লন্ডন থেকে দেওয়ার পর কি একটা মানুষ মারা গেছে? একটা মানুষ হতাহত হয়নি। এখন দেশের ভিতরে যেগুলো চাঁদাবাজি আছে, না আমি দেখলাম গেল 1 বছরে যত বেশি সংঘর্ষ হয়েছে তার 3/4 বিএনপির নেতা কর্মীদের অন্তর্কোন্দলে হয়েছে। হ্যাঁ, অন্তর্গত হয়েছে, আমি নিজে বলতেছি, এবং সেখানে নিহত হয়েছে। নিহত হলে হয়েছে, এটা পরিসংখ্যান ঠিক আছে, আছে নিহত হয়েছে, হয়নি আমি তা বলবো না। এবং দেখেন এটা হলো আপনার আওয়ামী লীগ যখন একা একা নির্বাচন করেছেন, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, তখন দেখেন তো একটা নির্বাচন 100-র উপরে ওরা হতাহত হয়েছে না? আচ্ছা, আমি আবার প্রসঙ্গটা ভুলে যাচ্ছিলাম, আমি একটু ওইখানে যাই। মানে যেই নৌকা প্রতীক নিয়ে আপনার এখন মানে প্রচন্ড গাত্রদাহ আছে, সেই নৌকাতেই তো একটা সময় ভরসা রেখেছে। এই তো ভালো ভালো প্রশ্ন করলেন তো আপনি। তখনকার নৌকা এরকম ফ্যাসিস্ট হয়েছে? আমি যতদিন আওয়ামী লীগ করেছি, 72 থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগের এক ধরনের মানুষ অন্যায় করেছে, অত্যাচার করেছে, অস্বীকার তো করি না আমি। তারপরেও কিন্তু সেই সময় তো অন্য দলও ছিল না, ছিল দল ছিল না কারণ নিষিদ্ধ করে দিয়েছে সেই জন্য। না না, দল তখন বিএনপি জন্মই হয়নি তো, জাসদ ছাত্রলীগ ছিল। হ্যাঁ, জাসদ, হ্যাঁ ওইটা যেটা আওয়ামী লীগ যেটা করতো, জাসদ 3 গুণ করেছে। জাসদ দিনে দুপুরে আওয়ামী লীগের এমপিকে মেরে ফেলেছে কুমারখালী। আওয়ামী লীগও তখন জাসদের নেতাকর্মীদের হত্যা করেছে। আওয়ামী লীগ যতগুলিকে মেরেছে, নিজেরা যা মেরেছে তার চেয়ে বেশি মেরেছে রক্ষীবাহিনী দিয়ে, আর জাসদ সরাসরি তারা মেরেছে। তো এখন সেই মুহূর্তে জাসদ দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করেছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি আক্রমণ করেছিল, সেখানে তারা গিয়ে মারা গিয়েছে। এবং তারা এই যে চুয়াত্তর দুর্ভিক্ষ, মানে জাসদের কারণে আওয়ামী লীগ সেই রকম আচরণ করতে বাধ্য হয়েছে। জাসদের কারণে তো সেটা করেছিল, যে কারণে আমি ধরেন আমরা তো তখন দেখেছি। এবং 75-15 এর বাইরে 72 থেকে 75 আওয়ামী লীগের কোনো ভুল ত্রুটি নেই। আছে, শত শত ভুল আছে, ফাইন, ওইটা আমি একটু ভুল আছে। তারা তাদের এই যে একটা সিদ্ধান্ত, কিউবার সাথে পাটের বস্তা রপ্তানি করার চুক্তি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিউবার সম্পর্ক তো জানেন। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি তৎকালীন দেশের প্রধানমন্ত্রীকে বললো যে তুমি পাটের বস্তা রপ্তানি বন্ধ করো, তা নাহলে তোমার বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করবো। ব্যবস্থা গ্রহণ করলো, খাদ্য নগদ টাকায় দিয়ে কেনা খাদ্য জাহাজ ফিরে নিয়েছিল চট্টগ্রাম থেকে, জাহাজের কয়েকটা ডুবাই দিল, যে কারণে দুর্ভিক্ষ হলো, মানুষ মারা গেল, মানুষের সেই কঙ্কালের চেহারা এখনও আমাদের চোখের সামনে ভাসে। এই যে ঘটনা ঘটে, তারপরও আমি তারপর আমি করেছি, আমি আওয়ামী লীগ করেছি, ছাত্রলীগ করেছি, প্রতীক ছিল, কিন্তু এইটা তো ছাত্রলীগ সভাপতি হয়েছে। এবং এটাও বলি যে 75 সালের 15ই আগস্টের এই ঘটনায় আমি সর্বপ্রথম প্রতিবাদ করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্স করেছি এখানে। রাজশাহী আমার রুমমেটে গলা টিভি দিলাম, ওয়াহিদ গলা টিভি দিলাম, বলে এই তোর শেখ মুজিব হত্যা করা, এই তোর হচ্ছে গলা টিভি। 4th রুমে ছিলাম, তার তো রেডিও রেডিও তখন বলতে আমি বলতে ডালিম বলতে সরাসরি শেখ মুজিবকে উৎখাত করা হয়েছে। তখন আমাকে সারাদিন ধরে আমার উপর চলল তাণ্ডব। আওয়ামী লীগের এই কাপুরুষেরা 32 নম্বরে 36 ঘন্টা লাশ পড়েছিল, কেউ যায়নি, যে কথা বারবার আওয়ামী লীগের ক্ষমতার আমি বলেছি। আমাকে প্রতিবাদ করতে পারেনি, কিন্তু আমার সামনে এই কথা কেউ বলতে পারে না। সেই প্রতিবাদকারীদের আরেকজন ছিলেন ফজলুর রহমান সাহেব। ফজলুর রহমান ছিলেন, কাদের সিদ্দিকী ছিলেন, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে তাকে বিএনপি এখন শোকজ করেছে, আরঙ্গ হান্নান লিয়াকত ছিলেন। তাদের সাথে সবার সাথেই আওয়ামী লীগ সঠিক ব্যবহারটা করেনি, কারণ আমরা ওইসব প্রতিবাদও করতে বলতে। আমি যখন 73 সালে 74-75 সালে যখন ছিলাম, আমার এলাকায় যখন জাসদের কর্মীদেরকে অত্যাচার করে দিনের দুপুরে মেরে ফেলা হতো, আমি প্রতিবাদ করেছি, এটা অন্যায়। আমি ওই ফজলুর রহমানের যদি প্রসঙ্গতে চলে আসি, মানে তাকে বিএনপির যে শোকজ করলো, 3 মাসের জন্য তার পদ স্থগিত করলো,
কেউ কেউ আবার বিএনপির দাবিও তুলছে বহিষ্কারের। তো তিনিও একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন, আপনিও ছিলেন, একই দলে আপনারা রাজনীতি করেছেন। তো তার এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? মানে মনে হয়েছে কাজটি ঠিক হয়েছে? শুনেন, আমার কথা হলো যে আমার দল যখন সিদ্ধান্ত নিয়েছে, জি, মানে আপনিও প্রচন্ড মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, তিনিও বলেন, এটা কি ভুল নাকি? মুক্তিযুদ্ধে গিয়েছে আমি বলবো না, সেটা তো নিশ্চয়ই ভুল না। অবশ্যই না। ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা, সে তার কথা বলবেই। দল যখন তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে, আমি যেহেতু দল করি, আমার সেটার প্রতি আমার সমর্থন থাকবে, আছে। কিন্তু আমাদের দলের কাছে আমার একটা আবেদন থাকবে, যখন টিনের চালে কাওয়া তারেক রহমান এইটা বলে, তার জবাবকে আমি দেব না। যখন জিয়া রহমানকে বলে খুনি ফ্যাসিস্ট, তার জবাব আমি দেব না। আমরা বিএনপি একবারও কোনো সময়ই আমরা জামাতের বিরুদ্ধে স্লোগান দেইনি। তারা যখন বলেছে বিএনপি এক ডাকাতকে তাড়িয়েছে, আর এক দল ডাকাতি শুরু করেছে, প্রথম বললো কারা? তারা। এবং আজহারি সাহেব, যিনি পালিয়ে গিয়েছিলেন মালয়েশিয়া, তিনি একটা ইসলামী জাল সাহেব বললেন, ইসলাম যেটা বলার জিনিস, এক ডাকাতকে তাড়িয়েছি আর এক ডাকাতি শুরু করেছে, এদেরকে প্রতিহত করা হবে। জামাতের আমির বলে চাঁদাবাজি বন্ধ করতে পারেন না, তো নির্বাচনে কন্ট্রোল করুন কী করে? তারাই বিএনপির বিরুদ্ধে এগুলো। তারপরে আমরা উত্তর দিয়েছি। ফজলুর রহমান উত্তর দিতে গিয়ে হয়তো দলের কাছে এটা দৃষ্টিগোচর হয়েছে, ওই যে মহানুভব তারেক রহমান তার শত্রুকে গালি দিয়ে দেবে না। আমি যখন 2004 সালে 5 সালের দিকে তার সাথে কুষ্টিয়া সিরাজগঞ্জে আমি গিয়েছি, তো বক্তৃতা দেয় সুন্দর ভাষায়, মানে বাংলাদেশের একটা নতুন সংস্কৃতি নিয়ে আসছে। আমরা বক্তৃতা দিয়ে কত গলা ফাটায়, রক ছিঁড়ে যায়, টান ছিঁড়ে যাওয়ার মতো অবস্থায় খুব সুন্দর সুন্দর করে আস্তে আস্তে গুছাই কথা বলে। একটা কথা আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন, ম্যাডাম যখন বলেন না, উনিও বলেন না। তা আমি বললাম যে লিডার, আপনি এই যে একটা কথাও আওয়ামী লীগের বিরুদ্ধে বললেন না, আওয়ামী লীগ এত এই সমস্ত করে আছে। আচ্ছা, আমার দলের কর্মসূচির কথা বলেই তো আমি শেষ করতে পারছি না, আমার দলের উন্নয়নের কথা বলেই তো, ওদের বিরুদ্ধে বলবোটা কখন? কোনো দরকার নাই, এখনও বল না। ম্যাডাম দেখেন, আমি একজন মানুষ, আমি ম্যাডাম খালেদা জিয়ার বিচার হলো বিডিআরের সেই মিটিংটি যখন বিচার, সেখানে একদিনও আমি ওখানে যাইনি। একদিন শুধু গেছিলাম দেখতে যে কোন জায়গায়, কেন যাইনি? ম্যাডাম খালেদা জিয়ার বিচার কোনো হতে পারে না, এই মিথ্যা আমাদের বিচার হতে পারে না, এই আমি যাইনি। একদিন শিমুল বিশ্বাস সাহেব বললেন আমাদেরকে, দেখে বললেন যে হাবিব ভাই কালকে ম্যাডামের কোর্টে যেতে হবে। আমি যাবো না, সবার সামনে। কেন? যাবো না। সবাই আসছে, আপনি যাবেন না? যাবো না। লাস্টে বললাম যাবো, যেতে পারে, শর্ত কী আছে? 1 লক্ষ লোক জোগাড় করেন, বিএনপির পক্ষে অসম্ভব না। ও তসতস করে দিয়ে আসবো ওই বিচারালয়, কারণ ওনার মিথ্যা সাথে দিবেই আমার। এবং একদিনও এবারকার হাসপাতালের সামনে আমি যাইনি, একদিনও না। জেলখানায় থেকেছি, বারবার আল্লাহকে দোয়া করছি, আল্লাহ আমি বন্দি বেগম খালেদা জিয়ার সামনে আমি যাব না। আল্লাহ সেই দিন আমাকে কবে দিবেন যেদিন আমি ম্যাডাম খালেদা, মুক্ত বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবো, সেইটা আপনার কাছে সাজা যায়। তারপর ম্যাডাম জিয়া মুক্ত হলেন 6 তারিখে, আমি সেদিন ম্যাডাম জিয়ার সাথে দেখা করতে গেলাম। এবং আমার বাগানে আম হয়েছিল, আমি একটা ভিডিও করেছিলাম, পরে মৌলানা দিয়ে হুজুর দিয়ে হাফিজদের দোয়া করেছিলাম। ম্যাডাম অবস্থান খুবই খারাপ এবারকার হসপিটালে। মৌলানা বললেন দোয়া করুন, হে আল্লাহ হাবিব গাছের সুন্দর আম ম্যাডাম যাই খাওয়াতে চান, কিন্তু খুব অস্বস্তি, আল্লাহ আপনার কাছে এইটুকু আমরা চাই, ম্যাডাম খালতে সুস্থ করে হাবিব বাগানে আম খেতে পারি। আমি গল্পটা ম্যাডামকে বললাম যে হ্যাঁ ম্যাডাম তোমার আম আমি খেয়েছি। ম্যাডামকে গল্পটা বললাম যে ম্যাডাম আপনার সামনে কোনোদিন আসেন বন্দি, ম্যাডামকে আমি দেখবো না, আজকে আপনি মুক্ত হয়েছেন, আজকে আমি এসেছি। আমার আগে মামুল হক সাহেবরা গেছিলাম, তারপর আমি, তারপরে সোহেল এবং অ্যানিমেনার ধরলাম, তারপর অন্যরা তো আগে আমি কোনোদিনও যাইনি। আমি বন্দি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চাইনি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমাদের দোয়া কবুল করেছেন। মহান আল্লাহ পাক বেগম খালেদা জিয়া এত বয়স্ক একটা মানুষ, যেভাবে করোনায় মানুষ মারা গেল, আমি কিন্তু একটা কথা, আল্লাহ আমাদের কিন্তু ইমান নষ্ট হয়ে যায় বেগম খালেদা জিয়া যদি সুস্থ না হতেন। আমরা কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করতেছি। তো এখন আমার কথা হলো যে বিএনপি একটা বারের জন্য আমরা জামাতের বিরুদ্ধে কথা বলি নাই, একটা বারের জন্য এনসিপিতে নতুন দল, ওদের বিরুদ্ধে আমরা কেন বলবো? ওরা ছোট মোরা বলেননি হয়তো, যেহেতু জামাত আপনাদের অনেক দিনের রাজনৈতিক সহযোগী ছিল, সেই কারণে। ওরা যখন আমাদের বিরুদ্ধে বলে, মানে জামাত তো আপনাদের রাজনৈতিক সহযোগী ছিল দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন ছিল, আমাদের পেটের মধ্যে ওরা ছিল। করে না করে থাকলে তো পড়ে যেতে পারে। এখন যেহেতু বিরোধী দল নেই, এজন্যই হয়তো পেটের থেকে বের হয়েছে। আমরা ওদের সাথে লাগতে যেতাম না তো, ওরাই চলে গেছে। ওরা মনে করছে আমরা ক্ষমতা ছিল, বিএনপি এখন তো আওয়ামী লীগ নেই, ওরা মনে করছে যে তাহলে আওয়ামী লীগ নেই, এখন আমরাই ক্ষমতা যাবো। এবং ওরা কী করে জানেন, ওই বললাম যে গল্পটা, ওরা আওয়ামী লীগের লোকদেরকে গিয়ে বলে কোনো চিন্তা নাই, বাড়ি থাকেন, সমস্যা আছে বলে দেবো, যাও।
আচ্ছা, তাদের তো এখন ইসলামী দলগুলোর সাথে ঐক্য আছে, মানে আমি আপনার একটা হাইপোথিসিস জানতে চাচ্ছিলাম, না সব দলের সাথে হাইপোথিসিসটা বুঝতে যাচ্ছিলাম, যেহেতু আপনি দীর্ঘদিন রাজনীতি করেন, কি মনে হয় সামনে নির্বাচনে ভোটে গেলে জামাত কয়টা আসন পাবে? জামাত কয়টা আসন, বিএনপি কয়টা পেতে পারে, জামাত কয়টা আসন পাবে আমি সেটা বলতে চাই না। ওইভাবে আওয়ামী লীগ যেমন বছরে 91 সালে 10টা পাবে আমি বলতে চাই না। আচ্ছা, তবে সুষ্ঠু নির্বাচন হলে জি, এই দেশের মানুষ বিএনপি ধানসিরে ভোট দেবে, কারণ বিএনপি তো নেতা, কারণ অপশন নাই, ও এটাও তো সত্য। অপশনের কথা ধর বাদ দিলাম, অপশন নাই তো এই কারণে বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা মহান স্বাধীনতার ঘোষক, প্রথম নিজে নামে সুপ্রিম অথরিটি, পরে ওই সময়ের পরিপ্রেক্ষিতে হন বিয়াপকের লিডার শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন। এই যে জিয়া রহমানের কর্মগুলো দেখেন, খাদ্য ঘাটতির একটা দেশ, দুর্ভিক্ষের একটা দেশ, সামান্য 60 বছর ভিতরে, সেটা তো ধরেন জিয়া রহমানের 80 সালের কথা বলছেন, বিএনপির এখনকার কথাই বলি, জি এখনকার কথাই বলি, এটা করেছেন যে বিদেশে ম্যান পাওয়ার, গার্মেন্ট শিল্প, তারপরে যে স্বাধীনতা পদক, 21 পদক, এসব করার পর ম্যাডাম তখন এখন আপনাদের প্রতিপক্ষরা যখন অভিযোগ করেন, মানে যেমন একটি প্রতিপক্ষের কথাই বলি, এনসিবি বলছে যে আপনারা বলে যে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপির থেকে হয়, এবং আপনারা হচ্ছে লুটতরা চাঁদাবাজদের দল হয়ে গেছে। ওরা যে বলে, আমি ওদের বিরুদ্ধে বলতে চাই না, ওরা একেবারে যেতে আমাদের সন্তান তুললো, আমি ওটা বলতে চাই না, অন্যদের বলতে করে ওটা বলতে চাই। ওরা তো বলে যে বিএনপি নাকি চলে আওয়ামী লীগের টাকায়, এটাকে বিশ্বাস করে বলেন তো? যে আওয়ামী লীগ আমাদেরকে জেল খাটালো, লক্ষ লক্ষ মানুষকে জেল খাটা, মানে মামলা দিল, লক্ষ লক্ষ মানুষ মামলা দিল, 1 লাখের করে মামলা দিল, লক্ষ মানুষ, আমরা হাজার মানুষ। এনসিবি ওরা যে ওদের যে এটা ছিল ভালো মন্দ মিলে, ওদের প্রতি মানুষের যে ইয়ে, আমারও তো ছিল, আমিও তো 90 সালে আন্দোলন করেছিলাম, আমরা তো 90 সালে আন্দোলন করেছিলাম, আমাদের প্রতি মানুষের আকাঙ্ক্ষা ছিল, আমরা এক জায়গায় দেখতে আসতাম, আমি আমাদের কখন প্রধান যখন যেতাম মিলন দেখতাম, মানে দেখে আসি নেতাদেরকে। আমরা তো মন্ত্রী হতে যাইনি, আমরা তো উপদেষ্টা হতে চাইনি, আমরা তো উপদেষ্টা বাঁধতে যাইনি, আর আমরা তো এইভাবে এখন যে আপনারা বোধহয় তখনও ক্ষমতাটা বুঝে উঠতে পারেন না, বুঝে আমাদের ওরা মনেই করতে, আমরা তো একটা নির্দিষ্ট কজ নিয়ে আন্দোলন করেছিলাম, 10 দফা ভিত্তিতে আমরা আন্দোলন করেছিলাম, এদের তো কোনো দফা সফা কিছু ছিল না, হঠাৎ করে একটা হয়ে গেছে। কিন্তু তাদের আন্দোলনের কারণে কিন্তু আপনি যেই ম্যাডাম জিয়ার কথা বলছেন, এতদিন ধরে বন্দী ছিল, তিনি মুক্তি হয়েছেন। আচ্ছা, তিনি আর তারা বিএনপি কিন্তু পারেনি মুক্ত করতে। শোনেন, এর সাথে দল ছিল না, বল ছিল না, শিল্পী ছিল না, সাহিত্য ছিল না, নায়ক ছিল, নায়িকা ছিল, গায়ক ছিল না, গায়িকা ছিল, কেউ ছিল না। তা তো 9 বছর লেগেছিল আমাদের সব দল মিলে। বাংলাদেশ স্বাধীনতা 24 বছর ধরে আসছে, আমরা 15.5 বছর ধরে আন্দোলন করেছিলাম বলেই এই যে সবচেয়ে বড় এগিয়ে দিয়েছে কোথায়, 24 সালে যে 7ই জানুয়ারি নির্বাচন হলো, সেই নির্বাচনে কি এনসিপি তো হয়নি, বৈষম্য ছাত্র আন্দোলন তো হয়নি। বিএনপি তখন বলেছিল দেশের মানুষকে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, বিএনপির কথা শুনে দেশের মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যায়নি, আমরা ভোট কেন্দ্রে বাধা দিইনি, ভোট কেন্দ্রে যায়নি। এইগুলি দৃশ্যমান যে না, আওয়ামী লীগের সমর্থন নেই, আওয়ামী লীগ যে মানে দুর্বল ঊর্ধ্বগতি, বিচারহীনতা, ভোটবিহীন নির্বাচন, মানুষ একেবারে ত্যক্ত বিরক্ত হয়েছিল। আমি তো আপনাদের মিডিয়াতে আসি, যে গাড়িতেই আসি, ড্রাইভার জিজ্ঞাসা, ভাই কোথায় বরিশাল বাড়ি, কোথায় বাড়ি, অমুক জায়গা বাড়ি, ভাই কী করবো, থাকতে পারে না, বিএনপি করতে এলাকা থাকতে পারে না। পাঠাতে উঠলি বলে যে ভাই কোথায় বাড়ি, অমুক জায়গায়, ভাই কী করতে, ভাই বিএনপি করতে পাই না। এই যে উবারে চললে বলে, টেম্পুতে চলে জিজ্ঞাসা করি, আমি বাসে চড়ি, আমি জিজ্ঞাসা করি ভাই কী অবস্থা, ওই ভাই কী করবো, বিএনপি থাকতেন না। অত্যাচারিত হলাম আমরা, নির্যাতিত হলাম আমরা, আমরাই আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চাচ্ছি। বুঝেছি, বলেন। আচ্ছা জনাব হাবিব, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? মানে আওয়ামী লীগ তো সন্দেহ নেই যে একটি বড় রাজনৈতিক দল, আমি বিভিন্ন যে জরিপ দেখছিলাম সেই জরিপেও তাদেরও একটা ভোট আছে আমি দেখছি, এবং আমি যে হিস্ট্রি দেখলাম, হিস্ট্রিতে আওয়ামী লীগের সর্বনিম্ন ভোটই 24 কি 25%, সেটাও আপনার 1979 সালের মানে ওই সময়ের যে নির্বাচনটা হলো। তো তাদের যে সমর্থক গোষ্ঠী আছে তারা কাদেরকে ভোট দিবে সামনের নির্বাচনে? যে আজকে এই যে এবং যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে এত বেশি দূরত্ব, এত বেশি অনৈক্য, তখন কি মনে হচ্ছে না আপনার কাছে যে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে? অনৈক্যকে বলতে ধরেন চরমনার পীর কি বলছিল, কমিউনিস্টের ক্ষমতা আসলে 100 বছর পরে ইসলাম কায়েম হবে, জামাত আসলে এবারে পৃথিবী কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা আবার এখন কোয়ালিশনও করেছে, ওই জন্য বলতেছি। তারপর আমির হামজা বললো খাই কি, পেশার নাই, টাকা দিলে এবার মাথায় হাত দেয়, বাচ্চাদের টাকা দিয়ে হাত দেয়, দেখেন না কী করতেছে। ও বলতো আমি না, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, শেখ হাসিনা যারা টুপি দাড়ি তাদের পক্ষে, যারা আওয়ামী লীগ করবে না, শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলছে যে এই হোক সে বেহেশতে যাবে না, বলছে না আমির হামজা, বলছে না। আবার ওই আমির হামজাতে আবার চরমনার সাথে মিলে গেছে, চরমনার স্বাধীনতা বিরোধী, ওই জায়গাটা মিলে গেছে, জামাত স্বাধীনতা বিরোধী। জামাতের আমি নিজে বলেছে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি,
আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এটা বড় কিন্তু দোষের বিষয় না। তাহলে কী হলো? এক পাকিস্তান রাখতে আমরা রাজাকার সৃষ্টি করেছে, আলবদর সৃষ্টি করেছে, আসাম সৃষ্টি করেছে, শান্তি কমিটি সৃষ্টি করে আমাদের মা বোনদের পাকিস্তান তুলে দিয়েছে। দায়িত্ব তো নেবে না, নিজেরই তারা বলছে। এখন তারা সবার স্মৃতির সাথে যায় না, এখনো তাদের প্রতিষ্ঠা জাতীয় সঙ্গীত বাজায় না। এখন গিয়েছে তো আপনাদের মন্ত্রিসভায় যখন ছিল তখন গিয়েছে তো জামাতের লোক। মন্ত্রী হিসাবে গেছে, জামাত হিসাবে যায়নি। জামাত তো এবারও গিয়েছে আমি দেখলাম। কোথায় যায় ওরা? কোথায় যায় দেখান তো, চিত্র যায় কিনা। না 5 আগস্টের পরে গিয়েছে, দেখেন আপনি। এবং তারা গেলে হয়তো ওইভাবে ওই জায়গায় আমরা যে দল বল নিয়ে যাই, হয়তো নাম করে দেখানো তারা যেতে পারে। আমাকে একজন বলতেছে, ভাই আমাদের মন্ত্রী থেকে মন্ত্রীরা হয়ে গেছে, জামাতিরা হয়ে গেছে নাকি। তারা 21-এ এইতে ফুল দিতে যায় না, সেটা বললাম না, তারা মনে করে ফুল দেয়, ওটা তো ফুল দেয়। জনাব হাবিব, আপনারাই তো তাদের গাড়িতে ফ্ল্যাগ তুলে দিয়েছিলেন। হ্যাঁ, আমরা দিয়েছিলাম কেন? আমরা দিয়েছিলাম যে জামাত বিএনপির সাথে এত বড় গাদ্দারি করলো 96 সালে, 2টা সংসদ সদস্য নিল সংরক্ষণ দেওয়ার পরেও আওয়ামী লীগের সাথে আন্দোলন করতে গেল। গাদ্দারি না করলে আর আপনাদের জামাত নিয়ে তাহলে সমস্যা হতো না। আমি বলছি যে গাদ্দার তো গাদ্দারি থাকে, গেল তারা। তারপরেও ওই যে আমি একটা উদাহরণ দিই, যখন লোকালয়ে কোনো হিংস্র জন্তু, বাঘ হোক আর সিংহ হোক বা আরও হিংস্র যেই হোক প্রবেশ করে, তখন কিন্তু ওই এলাকার সমস্ত জামাত, আওয়ামী লীগ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাষি, জোলা কোনো বাদ থাকে না, সবাই মিলে হিংস্র প্রাণীটিকে বধ করে বা তাড়ায় দেয়। তো এই যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আচরণ যা করেছিল, সেই কারণে মনে করেছে ওরা একত্রে পরাজিত শক্তি, ওরা রাজাকার, তারপরেও সব শক্তি মিলে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম আওয়ামী লীগের হাতে বাঁচার জন্য। সেই কারণে ম্যাডাম যে আর এক মহানুভব এক নেত্রী, এত বড় অন্যায় তারা করলো, সরকার পতনে আন্দোলনে যোগ দিল আওয়ামী লীগের সাথে। তারপরে আবার তাদেরকে নিয়ে যদি 2001 সালে বিএনপি একা নির্বাচন করতো, তাও কিন্তু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যেত। জামাতের অবস্থান কোথায় যেত সেটা আগামী নির্বাচনে তারা টের পাবে, বা 96 সালে টের পেয়েছিল। সেখানে ওই কারণে ম্যাডাম বললেন ঠিক আছে, এখন নিজের হাত থেকে বাঁচতে হবে। সেই জন্য যে সবাই মিলে যেমন হিংস্র জন্তুকে বধ করে বা এলাকাতে তাড়িয়ে দেয়, সেই কারণেই একসাথে হয়েছিল, 4 দলীয় জোট গঠন করেছিল। আর জামাতের সাথে আপনাদের কোয়ালিশন হওয়ার কোনো সম্ভাবনা আছে? এখন তো কোয়ালিশন কোনো সম্ভাবনা নেই আমার মতে। কেন হবে এখন যদি এনসিপির সাথে হওয়ার সুযোগ আছে? এনসিপি তো ছেলেরা ভুল করলে করতে পারে, আসলে আসতে পারে, তারা তো সাধারণত বিরোধী না। আচ্ছা, আমার কথা হলো জামাতের সাথে এখন না হওয়ার কারণ আরো আমি বলি, এখন যদি জামাতের সাথে বিএনপি আলোচনাটা শেষ করে, হ্যাঁ জামাতের সাথে বিএনপি জোট করে, তাহলে 24 সালে যে ঘটনা আওয়ামী লীগ করলো সেই ঘটনা কি আমার পুনরাবৃত্তি হবে না? বুঝেছি। এখন তাহলে জামাত আর বিএনপি যদি একসাথে তাহলে ভোট হয় মাঠে, আর তারা যে জায়গায় গিয়েছে, আমার মনে হয় যে বিএনপি জামাতের সাথে ভোট ছাড়াই, জামাতের সাথে কোয়ালিশন ছাড়াই আগামী দিনে দেশের মানুষ, ওই যে বললাম আমাদের কাছে জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান, আমাদের কাছে ম্যাডাম খালেদা জিয়া, তার কর্মকাণ্ড, আমাদের কাছে তারেক রহমান, এত কিছু বলতেছে তারেক রহমানকে, একবারও মুখ খুলে না, মনে হয় যে সে মুখ তার বন্ধ। এটা আমার পক্ষে সহ্য করা সম্ভব হয় না। তার পক্ষে যেসব স্লোগান দেয়, একবারও কাউকে বদলা দেয় তোমরা এটা প্রতিরোধ করো, আমরা বললে আমাদেরকে ধমক দেয়, মানে আমাদেরকে বলছে আর কি। তো এই জন্য আমি বলে দেশের মানুষ সব দেখতেছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বললাম না, এই যে ভিপি যে যারা, হ্যাঁ, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজকে আহ্বান জানাবো, ভাই বা বোনেরা বা ভাইয়েরা বা বাচ্চারা, সন্তানেরা বলবো, আর কিছু হোক, স্বাধীনতা বিরোধীরা যেন ডাকসুতে কোনো রকমের জায়গা করতে না পারে। তাহলে বোনেরা যেমন বলবে যে হিজাব ছাড়া বেরোতে পারবো না, তারপর তাদের রাত্রে হলের মধ্যে হয়তো এমনও হতে পারে তাদের যে স্বাভাবিক চলাফেরা যেটা আর কি, রাতের বেলাতে সবাই একটু হয়তো টি শার্ট পরে টরে আর কি, সেগুলিই যদি সিসি ক্যামেরা লাগাই দেয়, মানে ওই জায়গায় তারা নিয়ে যাচ্ছে। আমরা কি আবার ওই জায়গায় ফিরে যাব? ছাত্রীরা অবশ্যই সে জায়গায় যাবে না, ছাত্ররা ওই জায়গায় ফিরে যাবে যাদের অতীত ইতিহাস খুবই খারাপ, খুবই খারাপ। এবং যারা আমার দলের তো বিবিজিএস ক্যান্ডিডেট আছে, তারা কি গিয়ে বলতেছে গোলাম আজমের বিরুদ্ধে এই কথা বলতেছে, জামাতের বিরুদ্ধে এই কথা বলতেছে? কত বড় সাহস তারা তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া রহমানকে নিয়ে। হাবিবুর রহমান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের কাছে অনেকক্ষণ সময় দিলেন। আজকে অনুষ্ঠানটা এখানেই শেষ করি। আপনাকে ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।